আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর সেটা হলো, বাংলাদেশ জামাত ইসলাম কি তাদের রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে যাচ্ছে, বা আপনারা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? জানি না সেটা আপনারা খেয়াল করছেন কিনা। এই বিষয়টা মনে হয় আলোচনা করাটা একটু জরুরি। আমরা এতদিন জামাত ইসলামকে যেভাবে চিনতাম, যেভাবে দেখতাম, যেভাবে বুঝতাম, সেটাই কি জামাত? এবং অনেকেই বলতো, জামাত কেন একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলে না? জামাত কেন আমাদেরকে বলে না যে একাত্তরে যে ভূমিকা ছিল তাদের এই দলের? যদিও আমরা জানি তখন যেই নেতা বা কর্মী তখন ছিল, তাদের কেউ এখন আর এই দলের সাথে সম্পৃক্ত নাই। তবুও আমরা বলছি যে সেই সময় তাদের নেতারা যুদ্ধে যে ভূমিকা রেখেছিল, তার মূল্যায়নটা তাদের কাছে কি? তারা কি সেই ভূমিকাটাকে সমর্থন করে কিনা? হ্যাঁ, হয়তো ঠিক আছে যে তৎকালীন নেতৃত্বের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এটা যার যার দলের রাজনৈতিক সিদ্ধান্ত হতেই পারে। কিন্তু সেই সময় তাদের দলের ভূমিকাটা সঠিক ছিল নাকি ভুল ছিল, এই কথাটা কেন তাদের বর্তমান নেতৃত্ব বলে না? সঠিক ছিল নাকি ভুল ছিল, এই এক বিষয়টা কেন তারা বলে না? এটাই কিন্তু সকলের দাবি। এই প্রশ্নটা বর্তমান জামাত নেতাদেরকে করলে তারা বলে, আমরা তো সেই সময় ছোট ছিলাম। কিন্তু ভাই, আমরা জানি জামাত অন্যান্য সকল দল থেকেও অনেক বেশি শিক্ষিত একটি দল। এই দলের 90% নেতা শিক্ষিত, কর্মীরাও শিক্ষিত। এই দল করতে গেলেও অনেক পড়ালেখা করার প্রয়োজন। আপনারা ইতিহাসে জানেন, ইতিহাসের বই পড়েন, তারপরে আপনাদের দলের তৎকালীন নেতাদের ভূমিকা বা যুদ্ধে আপনাদের দলের ভূমিকা নিয়ে আপনি মূল্যায়ন করুন। আপনি তো পড়ালেখা করেছেন, ইতিহাস জানেন। এই বিষয়টি বা এই প্রশ্নটি প্রায় মানুষ করছে, কিন্তু জামাত এই সমস্ত বিষয়ে সবসময় চুপ থেকেছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে এই বিষয়ে জামাত হয়তো এই নির্বাচনের আগেই সরব হবে। এবং এটাও ধারণা করা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে জামাত হয়তো কেন্দ্রীয়ভাবে ভুল হয়েছিল বলে একটি বিবৃতি দিতে পারে। কারণ তাদের ঘটনা প্রবাহ, তাদের কার্যক্রম সেই দিকেই ইঙ্গিত করছে বর্তমানে তাদের কার্যক্রমের মাধ্যমে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আহ, সেটা হচ্ছে, আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের পর জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির কি দারুণ বিজয় পেয়েছে, এক কথায় ভূমিধস বিজয়। আর আমরা এতদিন ভাবতাম জামাত ইসলাম একটি ইসলামিক দল, তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে, এবং এটাই সত্য। হ্যাঁ, এটাই সত্য, ইসলামী জামাতের রাজনীতির ভিত্তি, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কিন্তু তারা যে সকলকে নিয়ে অন্য ধর্মের লোকদেরকে বাদ দিয়ে রাজনীতি করে না, সেটা কিন্তু আমরা এই ডাকসু নির্বাচনের মাধ্যমে যে প্যানেল গঠন করলো, সেই প্যানেলের মধ্যেই দেখলাম। তারা মোটামুটি ইসলামিক মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের লোককেও সেখানে নিয়েছে। সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাইরেও অনেক প্রার্থী ছিলেন। ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী ছিলেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করেছেন এবং পাশ করেছেন। তার নাম হচ্ছে ফাতেমা তাসনিম জুমা। তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করেন না, এবং তিনি একটা টকশোতে এটাও বলেছেন, যদি তিনি ভবিষ্যতে রাজনীতি করেন ও তিনি হয়তো বিএনপি কে প্রাধান্য দেবেন। জামাতের কথা কিন্তু সেখানে তিনি বলেন নাই। তার ফেভারিট দল বিএনপি। শুধু জুমাই নয়, এখানে একজন অন্য ধর্মের প্রার্থীও ছিলেন। তিনি হচ্ছেন সর্বমিত্র চাকমা। তিনি নির্বাহী সদস্য নির্বাচিত নির্বাচন করেছেন এবং পাশও করেছেন। আমি সর্বমিত্র চাকমার একটি ইন্টারভিউ দেখলাম, সেখানে তিনি বললেন কেন তিনি শিবিরের প্যানেলে নির্বাচন করেছেন। তিনি বললেন, এখানে তো সবাই আছে, কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে ঐক্যবদ্ধ একটি জোট করা হয়েছে, এবং তারা তো আমাদেরকে জায়গা দিয়েছে, মানে শিবির তাদেরকে সেখানে জায়গা দিয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে আমি বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, তাদের কারো রাজনীতি আমার পছন্দ হয়নি, জামাত শিবিরের রাজনীতি পছন্দ হয়েছে, তাই এই প্যানেলেই আমি যোগ দিয়েছি, নির্বাচন করেছি। এবং আমরা দেখলাম যে নির্বাচনের মাধ্যমে তিনি পাশ করেছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে জামাত ইসলাম শুধু ইসলামিক মানুষ নয় বা শুধু মুসলিম নয়, ভিন্নধর্মী মানুষও তাদের উপর আস্থা রাখছে, তাদেরকে বিশ্বাস করছে। তারা যে ওয়েলফেয়ার পলিটিক্স এখন করছে এই বিষয়ের উপর, মাথায় রাখেন ভাই, রাজনীতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগের যে রাজনীতি আমরা দেখেছি, কিন্তু এখন প্রতিদিন এই দুনিয়া পাল্টাচ্ছে, রাজনীতিও পাল্টে যাচ্ছে। বাংলাদেশের মানুষের চিন্তা পাল্টাচ্ছে, বাংলাদেশের মানুষের চাহিদা পাল্টাচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশের নটিজেনরা, বুদ্ধিজীবীরা
কখনোই চিন্তা করে নাই যে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে ছাত্র শিবির এত ভোট পাবে। কিন্তু সকল বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সেখানে পাশ করেছে। কেন পাশ করেছে? কারণ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শিবিরের কাছে নিজেদেরকে সেফ মনে করে। তারা ভাবে যে এই সংগঠন মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারবে, তাদের জন্য নিরাপদ। এখন কথা হচ্ছে, এই নিরাপদ মনে করা বা তাদের উপর আস্থা রাখার কারণ কি হতে পারে? যারা আস্থা রেখেছে তারা কি বোঝে না? তারা কি মূর্খ? না, তারা মূর্খ না। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কখনোই মূর্খ হতে পারে না, বরঞ্চ তারা আপনার আমার থেকেও অনেক বেশি শিক্ষিত। তারা আধুনিক, বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাদের সম্পর্ক। সেখানেই তারা যাচাই বাছাই করে তারা দেখেছে একমাত্র ছাত্র শিবির এমন একটি সংগঠন যারা মেয়েদের নিরাপত্তা দিতে পারবে, মেয়েদেরকে একটি বলয় তৈরি করে নিরাপত্তার চাদরে আঁকড়ে রাখতে পারবে। এখন এই মনে করা বিষয়টা মেয়েদের কাছে আসলো কিভাবে? এখানে অবশ্যই ছাত্র শিবিরের আচার আচরণ থেকে এসেছে। এখন আপনি চিন্তা করুন, এই আচার আচরণটা আসলো কোথা থেকে? তো সে বিষয় কিন্তু একটা আরেকটার সাথে গভীরভাবে সম্পর্কিত। দেখুন, নির্বাচনের পরের দিন, মানে যেই দিন রেজাল্ট দিল, সেই দিন সকালে ছাত্র শিবির তারা কোনো মিছিল এবং অন্য দলকে ছোট করার জন্য কোন বিজয় মিছিলের স্লোগান না দিয়ে তারা রায়েরবাজার বৌদ্ধভূমিতে তারা গিয়েছে। সেখানে গিয়ে তারা শহীদদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেছেন। যাদের জন্য দোয়া এবং মোনাজাত করলো তাদেরকে কারা মেরেছিল? চিন্তা করুন, যাদের জন্য তারা দোয়া মোনাজাত করলো তাদেরকে কারা মেরেছিল? 14 ডিসেম্বর 1971 সালে এদেরকে কারা মেরেছিল? আমরা জানি বা বলা হয়ে থাকে যে তাদেরকে রাজাকার, আল বদর, আল শামস এরাই মেরেছিল। কোনো পাকিস্তানি বাহিনী তাদেরকে মারে নাই, কোনো পাকিস্তানি পাঞ্জাবিরা তাদেরকে মারে নাই। এই যে তারা গিয়েছিল সেখানে, এটা কিন্তু ছাত্র শিবির সংগঠনের একার সিদ্ধান্ত নয়। বরং আমরা দেখতে পেলাম প্রথম আলোর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে জামায়াত ইসলাম মূল দলের সিদ্ধান্তে তারা সেখানে গিয়েছেন, এবং এটা জামাতের নায়েবে আমির ডক্টর তাহের সাহেব নিজের মুখেই স্বীকার করেছেন যে তাদের সিদ্ধান্ত নিয়ে ছাত্র শিবির সেখানে গিয়েছে। তার মানে এটা দলীয় সিদ্ধান্ত, জামাত ইসলামের দলীয় সিদ্ধান্ত। এটা ভালো, আমরা বলতে পারি এটা তো হতেই পারে, কিন্তু না, এর আগে কখনোই এমনটা হয়নি। 1971 সালের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলাম বা ছাত্র শিবিরের কেউ কখনোই রায়ের বাজারে শহীদদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে যায়নি কখনো। বাট এবার ডাকসু নির্বাচনে বিজয়ের পর তারা সেখানে গিয়েছে এবং দলীয় সিদ্ধান্তে তারা সেখানে গিয়েছে। এতে কিন্তু জামাত ইসলামের রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আসতেছে বা পরিবর্তনের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এখন জামাতের রাজনীতির পরিবর্তন হবে, আর পরিবর্তন হলেই কি হবে? দেখুন, কেউ কেউ বলছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছে, ছাত্রলীগের ভোটগুলো ডাকসু নির্বাচনে ছাত্র শিবির পেয়েছে। এবং এই ধরনের মন্তব্য শুনে আমরা একটা সরল অঙ্ক করার চেষ্টা করেছি যে ডাকসু নির্বাচনে পেয়েছে, জাতীয় নির্বাচনেও কি একই ঘটনা ঘটবে কিনা? ডাকসু নির্বাচনেও কি আওয়ামী লীগ জামাতকে, না সরি, জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে কিনা? মানে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে, ব্যালট পেপারে নৌকা প্রতীক না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোটাররা কোথায় সিল মারবে? তারা কাকে ভোট দেবে? তারা কি ডাকসুর মতোই জামাত ইসলামকে ভোট দিবে যেভাবে শিবিরকে ভোট দিয়েছে? এখন দেখুন, বড় প্রশ্ন সামনে দাঁড়ালো, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগের কর্মীরা ভোট দিতে যাবে কি না? এখানে দুইটি অপশন, হয়তো যাবে নয়তো যাবে না। না গেলে কারণ একটাই, আওয়ামী লীগ নির্বাচনে নাই, এই একটাই কারণ। আর গেলে হবে অন্য কারণ, যেমনটা রোকেয়া হল বা ডাকসু নির্বাচনে মেয়েরা করেছে। আপনি নির্বাচনে যাওয়া দলগুলোর দিকে একবার তাকিয়ে চিন্তা করুন, আওয়ামী লীগের কর্মীরা এলাকায়, গ্রামে, মহল্লায় কোন দলের হাতে নিরাপদ আছে, থাকবে ভবিষ্যতে? আপনি দেখবেন 5ই আগস্টের পর থেকে গত 1 বছরের ইতিহাস যদি আপনি দেখি, তাহলে বিএনপির হাতে কখনোই আওয়ামী লীগের কর্মীরা ভবিষ্যতে নিরাপদ নয়। তারা কিন্তু তখনই জামাতকে বেছে নিবে শান্তিতে বাড়িতে ঘুমানোর জন্য হলেও। কিন্তু জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের ভোটারদের সব থেকে বড় বাধা ছিল এই মুক্তিযুদ্ধের ইস্যুটা। তার আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দল। এই কারণে তারা মনে করে তারা এমন একটি দলকে কিভাবে ভোট দিবে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এটা তো হতেই পারে না।
তারা তো কখনোই মুক্তিযুদ্ধের বিরোধী কোনো দলকে ভোট দিতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, জামাত যদি এটা নিয়ে মীমাংসায় চলে আসে, ক্ষমা চেয়ে নেয়, মানে জামাত যদি বলে যে আমরা তৎকালীন নেতৃত্বে যারা যারা ছিল, তারা যে কাজগুলো করেছে, তাদের যে সিদ্ধান্ত ছিল, তার জন্য আমরা জাতির কাছে লজ্জিত, আমরা তার জন্য ক্ষমা চাই জাতির কাছে, তখন কি হবে? তখন কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের অনুপস্থিতিতে দাঁড়িপাল্লায় ভোট দিতে আগ্রহী হবে। কারণ তাদের নিরাপত্তা ইস্যুতে একটি বড় কার্যকরী প্রভাব জামাত ইসলামে 24-এর পরে রেখেছে এবং রাখবে। বলা যায় না, জামাত কিন্তু এই সুযোগটা নিতে পারে ক্ষমা চাওয়ার মাধ্যমে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জামাত যদি ক্ষমা চায়, তাহলে জামাতের লাভ হবে নাকি লাভের থেকে লস বেশি হবে? দর্শক, সেই বিষয়টা নিয়ে আমি আরো একটি ভিডিও তৈরি করেছি। সেটির টাইটেল হচ্ছে জামাত শিবির কি ষড়যন্ত্রের দিকে পা দিতে যাচ্ছে কিনা। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন দেখা যাক জামাত কোন দিকটা বেছে নেয়। তারা কি ক্ষমা চাইবে নাকি বর্তমানে যেভাবে আছে সেভাবেই থাকবে, সেভাবেই আগাবে আগামী নির্বাচনে। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।